রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। তন্ডুল শস্য হিসেবে ভুট্টার যেমন কদর আছে, তেমনি এর চাহিদা আছে প্রাণী এবং পোলট্রি খাদ্যের উপাদান হিসেবে। আবার কাঁচা ভুট্টা পুড়িয়ে খাওয়ার চলও রয়েছে। সব মিলিয়ে ভুট্টার চাষ হয়ে ওঠে লাভজনক। মালদা জেলার পুরাতন মালদা ব্লকের কৃষক দেবকুমার বল্লভ 3 বিঘা জমিতে হাইব্রিড ভুট্টা চাষ করেছেন। আর কয়েকদিন পরে তিনি ভুট্টার চয়ন শুরু করবেন। তিনি এই ভুট্টা চাষে যথেষ্ট লাভবান হবেন বলে আশা করছেন। ভুট্টা চাষে তার অভিজ্ঞতা সম্পর্কে বললেন তিনি। আমি এবছর 3 বিঘা জায়গায় ভুট্টার চাষ করেছি। প্রত্যেক বছরই আমি কম বেশি ভুট্টার চাষ করছি। এই ভুট্টাটা হচ্ছে ত্রিবিক্রম। প্রত্যেকটা গাছে 2টো করে মোচা আছে। লাগিয়েছি কার্তিক মাসের প্রথম দিকে। প্রথমে মাটি চাষ করে ভালোভাবে চাষ করেছি। তারপরে ওর সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ, হালকা পরিমাণে নাইট্রোজেন দিয়ে চাষ করেছি এবং ওর সঙ্গে কিছুটা ক্লোরোপাইরিফস দিয়ে দিয়েছিলাম, যে মাটির ভিতরে যে এক ধরনের পোকা আছে, লেদা পোকা, যেটা মাটির ভুট্টার গাছকে কেটে দেয়, সেটা যাতে না কাটে তার জন্য। ভুট্টাটা লাগানোর আগে প্রথমে মাটি চাষ করে মই টই দিয়ে 3-4 দিন রেখে দিই। দেওয়ার পরে তারপরে মাটিকে ভালো করে মই দিয়ে সমান করে লাইন করে দড়ি ধরে, এবং ভুট্টাটা লাগানোর আগে জলে ভিজিয়ে তারপরে ছেঁকে নিয়েছি। ছেঁকে 2 গ্রাম পার লিটার জলে ব্যাবিস্টিন গুলে তারপরে মিক্সচার করে সেটাকে শোধন করে নিয়েছি। শোধন করে তারপরে লাইন 20 থেকে 22 ইঞ্চি পর লাইন করে, এবং একটা ভুট্টার থেকে আরেকটা ভুট্টার দূরত্ব 10 থেকে 12 ইঞ্চি এইভাবে করে লাগিয়েছি সারিবদ্ধভাবে। তারপরে যখন ভুট্টার গাছ বেরিয়ে গেছে, 20-22 দিন বয়স হয়েছে, তখন হালকা একটা সেচ দিয়েছি। সেচ দেওয়ার পরে সেখানে কিছুটা এনপিকে সার দিয়ে তারপরে মাটিটা কোদাল দিয়ে চেলে দিয়েছি। চেলে দেওয়ার পরে কিছুদিন বাদে যখন মাটিতে রসের ঘাটতি হয়েছে, তখন আবার সেচ দিয়েছি। এইভাবে পরপর 3-4টা সেচ লেগেছে। এবং ভুট্টা গাছে যখন পোকার উৎপাত হয়, তখন ক্লোরোপাইরিফস দিয়ে একটা স্প্রে করেছি। তারপরে আর স্প্রে লাগেনি। মোটামুটি ভুট্টা এখন হয়ে গেছে। পরের কোনো রোগ পোকার আক্রমণ হয়নি। প্রথমেই ওই 20-22 দিন বয়স যখন হয়েছে তখনই স্প্রে করেছি। তারপরে পরবর্তীকালে আর তেমন কোনো স্প্রে লাগেনি। পরবর্তীকালে আর একটা ভিটামিন স্প্রে করা যায় তো আরও ভালো হয়। আমি এই ভুট্টার জমিটা নিয়মিত পরিদর্শন করেছি এবং যখন যে জিনিসটার দরকার সেটা সঠিক সময় দিয়েছি, যার জন্য পরবর্তীকালে আমার ভুট্টায় কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ হয়নি এবং গাছও ভালো আছে। এতে রোগ পোকা না লাগার জন্য আমার খরচটাও অনেকটা কমে গেছে। ফলন মোটামুটি 20 থেকে 22 কুইন্টাল হতে পারে পার বিঘায়। এবছর যেরকম বর্তমানে ভুট্টার বাজার ভালো আছে, মোটামুটি এতে আশা করা যায় যে 20 থেকে 22 হাজার টাকা প্রতি বিঘায় বিক্রি নামবে। এবং ভুট্টায় খরচ 6 থেকে 7 হাজার টাকা হয়। 10 থেকে 12 হাজার টাকা পার বিঘায় লাভ হয়, যেটা অন্য ফসলের থেকে অনেক বেশি হয়। ভুট্টা মোটামুটি 18 থেকে 20 কুইন্টাল ফলন হতে পারে আশা করা যায়। বর্তমান বাজার দর 1200 টাকা কুইন্টাল আছে। আমার ভুট্টো মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে। আর অল্প কয়েকদিন যেতে গেলে ভুট্টো পেকে যাবে। পেকে যেতে গেলে ভুট্টা ভেঙে বাড়িতে নিয়ে গিয়ে তারপর থ্যাসারে ভাঙিয়ে নিতে হয়। থ্যাসারে ভাঙলে মোচা থেকে দানাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায় স্বল্প সময়ের মধ্যে। তারপরে রোদ দিয়ে ভালো করে শুকিয়ে প্যাকিং করে মার্কেটজাত বাজারে বিক্রি করতে হয়। শীতকালীন ভুট্টা, এটার টাইমটা অনেক বেশি লাগে। মোটামুটি 140 থেকে 50 দিন সময় লাগে। শীতকালীন ভুট্টাটা একটু ফলনটা বেশি। এটা 18-20 কুইন্টাল ভুট্টা হয়। গ্রীষ্মকালে 2 বারে যে ফলনটা হয়, শীতকালীন ভুট্টা প্রায় একবারই সেই ফলনটা পাওয়া যায়। অন্য বছর 18 থেকে 20 কুইন্টাল এই ধরনের ভুট্টা ফলেছে। এবছরও আশা করা যায় সেই রকমই হবে। ভুট্টা এবছরও ভালো আছে, মোচাও ভালো আছে। গ্রীষ্মকালীন ফলগুলির মধ্যে আম অন্যতম। আমাদের রাজ্যের বিভিন্ন আম বাগানে আমের গুটি ধরতে শুরু করেছে। আমের এই গুটি ধরা অবস্থায় ফল ঝরে যাওয়া এবং কিছু রোগ ও পোকার আক্রমণ হতে পারে। সেজন্য এখন থেকে বিশেষ পরিচর্যা প্রয়োজন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে পরবর্তীতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং ফলন কম হতে পারে। আমের গুটি আসার পর আম বাগানের বৈজ্ঞানিক পরিচর্যা সম্পর্কে জানালেন জেলা উদ্যান পালন দপ্তরের সহ অধিকর্তা বাবাই দাস। মালদা জেলায় প্রায় 30,000 হেক্টরের বেশি এলাকা জুড়ে আম চাষ হয়। গত বছর যথেষ্টই ভালো ফলন হয়েছিল। এবছরেও মুকুল থেকে বিভিন্ন জাতের গুটি আসতে শুরু করেছে। তো সাধারণত আমের যে চিরাচরিত জাতগুলো রয়েছে, এগুলোতে দেখা যায় 1 বছর একটু ফলন বেশি এবং 1 বছর ফলন একটু সামান্য কম, এইরকম ফলন আছে। মালদা জেলার কৃষক ভাইরা যথেষ্ট ভালো পরিচর্যা করেন বলে এই যে ফলনের তারতম্য সেরকম খুব একটা বোঝা যায় না।
এখন যেরকম গুটি এসেছে, যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তাহলে আমরা 3 লক্ষ মেট্রিক টনের বেশি ফলন আমরা আশা করছি। এখন বর্তমানে বিভিন্ন জাতে, লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর, এসব জাতগুলোতে মুকুল থেকে গুটি আসতে শুরু করেছে। মুকুল থেকে যখন গুটি হয়, তারপর কিছু আম ঝরে যায়। স্বাভাবিক নিয়মে যে পরিমাণ মুকুল আসে সেই পরিমাণ কিন্তু ফলন হয় না, কিন্তু প্রতি মুকুলে যদি একটি করে ধরে তাহলে কিন্তু আমরা বলি ভালো ফলন হয়েছে। এই সময় গুটি আটকানোর জন্য, যাতে গাছে গুটি টিকে থাকে, তার জন্য শুধুমাত্র কিছুদিন অন্তর জল স্প্রে করুন, প্লেন জল স্প্রে করুন, এবং এর পাশাপাশি কিছু রাসায়নিক হিসেবে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, সেগুলো প্রতি ট্যাঙ্কিতে 15 মিলি হিসেবে স্প্রে করা যেতে পারে। এবং এর পাশাপাশি বিভিন্ন অনুখাদ্যের মিশ্রণ, বোরন, জিঙ্ক, মলিবডেনাম, কপার, এই ধরনের অনুখাদ্যের মিশ্রণ কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। এতে কিন্তু গাছের ফলের বোটা শক্ত হবে এবং বেশি পরিমাণ ফল গাছে থাকবে। যে পোকা বা রোগের সমস্যা দেখা যায়, তার মধ্যে থ্রিপস বা চিরুনি পোকা, এই পোকার আক্রমণ দেখা যায়। ফলটা পরে বোঝা যায়, কিন্তু এটার ব্যবস্থা কিন্তু এখন থেকে গ্রহণ করতে হবে। সাধারণত চিরুনি পোকা বা থ্রিপস খালি চোখে প্রায় দেখা যায় না। এটি যখন আম গুটি অবস্থায় বা মটরদানা অবস্থায় রয়েছে, এই অবস্থায় এরা আক্রমণটা করে। এই সময় এই মুখটি কচি আমের ওপর ঘষে দেয়। ঘষে দিলে যে রসটি বেরোয়, সেই রসটি আর চুষে খায়। এই ফল যখন বড় হয়, তখন ফলের গা পুরো সবেদার মতো রং হয়ে যায়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাজার দর একেবারেই পাওয়া যায় না। তো সেজন্য এই প্রকার আক্রমণ প্রতিহত করতে গেলে মটরদানা বা মার্বেল দশায় একে আটকাতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন অন্তর্বাহী কীটনাশক, সেই ইমিডাক্লোরোপিড বা থাইমেথক্সাম বা ফিপ্রোনিল, এই জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা ইমিডাক্লোরোপিড 4 থেকে 5 মিলি প্রতি ট্যাঙ্কিতে, থাইমেথক্সাম 3 থেকে 4 গ্রাম প্রতি ট্যাঙ্কিতে, অথবা ফিপ্রোনিল 45 মিলি প্রতি ট্যাঙ্কিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এবং যখন রাসায়নিক বিষ প্রয়োগ করবেন, অবশ্যই একটি আঠা 1/2 মিলি প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। আরও একটি পোকা, সেটি হচ্ছে মিলিবাগ বা দই পোকা। এই পোকা একটা গুচ্ছাকারে থাকে, দেখতে অনেকটা সাদা তুলোর মতো বা দইয়ের মতো দেখায়। এই পোকাও শোষক পোকার মতো মধু ছাড়ে এবং পাতায় মধু লাগা রোগ, এর পাশাপাশি অন্য সেকেন্ডারি ইনফেকশনও থাকে। সাধারণত ফলের বোটা এবং আমের গায়েও দেখতে পাওয়া যায়। এই পোকা প্রতিকার করার জন্য আম পেরে নেওয়ার পরে এই পোকার আক্রমণ আটকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে গরমের সময় আম পেরে নেওয়ার পর মাটি ভালো মতো চাষ দিয়ে নিলে এই পোকার মাটিতে থাকা ডিম এবং পোকা স্বাভাবিকভাবে পাখি খেয়ে নেবে এবং পরিমাণ কমে যাবে। আরও একটি ব্যাপার, এই পোকা মূলত ওঠে নভেম্বর মাসের দিকে। এই পোকা গাছে ওঠা আটকানোর জন্য প্লাস্টিকও গাছের কাণ্ড থেকে 1-1.5 ফিট উপরে প্লাস্টিক বেঁধে নিতে পারেন, এবং প্লাস্টিক বাঁধার উপরে এবং নিচের অংশে গ্রিজ বা মোবিল জাতীয় চটচটে পদার্থ লাগিয়ে দিলে পোকা কখনো উঠতে পারবে না। আর যেসব পোকা নিচে পড়ে যাবে, সেগুলো সলিডল ডাস্ট বা যান্ত্রিক উপায়ে মেরে ফেলতে হবে। এই পোকা যদি গাছে উঠে যায়, সেক্ষেত্রে আটকাতে গেলে ডাইক্লোরোভস 1.5 মিলি প্রতি লিটার জলে, অথবা কার্বোসালফান, এই জাতীয় ওষুধ যাদের ভ্যাপার এফেক্ট রয়েছে, এই ধরনের বিষ প্রয়োগ করে এই পোকা কন্ট্রোল করা সম্ভব। আরও একটি রোগ যেটি মালদা জেলার আমের সুনাম নষ্ট করছে, সেটি হচ্ছে অ্যানথ্রাকনোজ। যদি বাজার থেকে আমরা কিছু আম কিনে এনে রাখি, তাহলে দেখব যে বোটার দিক থেকে কিছু আম পচে যাচ্ছে। এই রোগের সংক্রমণ শুরু হয় অনেক আগেই। যখন মুকুল দশায় থাকে, তখন মুকুলের মধ্যে কিছু লম্বাটে কালো দাগ দেখতে পাওয়া যায়। এই দাগ কিন্তু মুকুলের স্তর বরাবর থাকে না, দাগটা একটু হালকা দেবে থাকে মনে হয়। তো এটি সহজে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই রোগ শুধু মুকুলে নয়, মুকুলের পাশাপাশি কচি ফল এবং পূর্ণাঙ্গ ফলেও কিন্তু এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তো এটি আটকাতে গেলে যে কোনো ছত্রাকনাশক, যেটা কার্বেন্ডাজিম, ম্যানকোজোব, এই জাতীয় ছত্রাকনাশক 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে, থায়োফেনেট মিথাইল, এই জাতীয় ওষুধ, বা আপনারা সিম্পলি কপার অক্সিক্লোরাইড, এই জাতীয় ওষুধ প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম গুলে ভালো মতো গাছ ভিজিয়ে দিতে হবে। তাহলে আশা করি এই রোগের প্রাদুর্ভাব পরবর্তী পর্যায়ে হয়তো দেখা যাবে না। আরও একটি জিনিস দেখা যায় যে মালদা জেলার কৃষক ভাইরা অবৈজ্ঞানিক উপায়ে কিছু সিনথেটিক পাইরেথ্রয়েড গ্রুপের ওষুধ প্রয়োগ করছে। এই যে ওষুধ বারবার প্রয়োগ করলে যেসব পোকা আটকানোর জন্য আপনারা প্রয়োগ করছে, সেই পোকার মধ্যে এই ওষুধ হজম করে ফেলার প্রবণতা দেখতে পাওয়া যায়। ফলে পরবর্তীকালে অন্য কোনো ওষুধ প্রয়োগ করলে কিন্তু সেই পোকা আটকানো সম্ভব হবে না। গুটি আটকানোর জন্য যেসব ব্যবস্থা বলা হলো, এবং পরবর্তীকালে যদি কোনো রোগ দেখা যায়, তার প্রতিকার হিসেবে যা বলা হলো, এগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন বা প্রয়োগ করেন, তাহলে আশা করি এবারও মালদা জেলায় কৃষক ভাইরা
ভালো ফলন পাবেন এবং আপনাদের মুখে হাসি ফুটবে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন সমীর হালদার। তিনি জবা চাষ করেছেন। এখন জবা গাছে দয় পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। সমীর বাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। দয় পোকার পূর্ণাঙ্গ মত অপুঞ্জনী পদ্ধতিতে নিম্ফের জন্ম দেয়, তবে মাঝে মাঝে এরা গাছের গোড়ার কাছাকাছি মাটিতে ডিম পাড়ে। পূর্ণাঙ্গ মত একসাথে প্রায় 60 থেকে 240টি পর্যন্ত ডিম পাড়ে। ডিম থেকে নিম্ফ বের হয়ে গাছের কাণ্ড বেয়ে গাছের ওপরে আসে। এই কীটটির পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ একই রকমের দেখতে হয়। এরাই ক্ষতি করে থাকে। এরা কচি পাতা, কাণ্ড ও ফুলের সরস অংশ খেতে থাকে। এরা দেখতে সাদা তুলোর মতো হয় এবং পাতার নিচে, কাণ্ডে, ফুলের বোঁটায় চাক বেঁধে থাকে। এছাড়া দয় পোকার আক্রান্ত স্থানে ছত্রাক বাসা বাঁধে। এই পোকার আক্রমণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ফুলের গুণগত মান ও বাজার দর কমে যায়। তাই এই দয় পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে সুসংগত উপায়ে নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করতে হবে। জবা ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর জো না থাকলে জলসেচ দিতে হবে। এছাড়া নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে। আক্রমণের শুরুতেই আক্রান্ত পাতা, ফুল ও মাটিতে পড়ে থাকা অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে বা পুঁতে দিতে হবে। এই দয় পোকার দমনে বন্ধু পোকার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধু পোকাটি হল লেডিবার্ড বেটল। এই বন্ধু পোকাটি দয় পোকার ডিম ও পূর্ণাঙ্গ পোকাকে খেয়ে নষ্ট করে দেয়। দয় পোকার নিয়ন্ত্রণে পরিষ্কার সাদা জল স্প্রে করলেও উপকার পাওয়া যায়। ব্যাসিলাস তুরিনজিনসিস স্প্রে করেও এই পোকার নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া 10,000 ppm এর নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রণে আসে। এত সব ব্যবস্থা অবলম্বন করার পরেও এই কীটশত্রুটি যদি নিয়ন্ত্রণে না আসে, তখন রাসায়নিক কৃষিবিষ প্রয়োগ করতে হবে। নোভাল ইউরোন 8 গ্রাম অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার অথবা কার্বোসালফান 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো সুফল পাওয়া যায়। এই পন্থাগুলি অবলম্বনের দ্বারা জবা ফুলের দয় পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। গরমকালে যে সমস্ত সবজির চাষ হয় তার মধ্যে অন্যতম ঢ্যাঁড়স। আর 5টা সবজির মতো ঢ্যাঁড়স চাষের ক্ষেত্রেও যদি সঠিক প্রযুক্তি অবলম্বন করা হয় তাহলে সন্তোষজনক ফলন এবং লাভ পাওয়া যায়। মালদা জেলার গাজলবকের চাষি ভাই হরিপদ সরকার তার 1.5 বিঘা জমিতে হাইব্রিড ঢ্যাঁড়সের চাষ করেছেন, কিন্তু তার ঢ্যাঁড়স জমিতে ব্যাপক হারে মোজাইক বা সাহেব রোগের সংক্রমণ দেখা দিয়েছে। 1.5 বিঘা জমিতে আমি ভেন্ডি চাষ করেছি। যাত্রা নেমেছিল, তো আজকে আমার 2 মাস বয়স, মানে 60 দিন বয়স। কিন্তু এই ভেন্ডির একটা সমস্যা, পাতাগুলো কুকড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। ছাদামাছি তো আছেই, কিন্তু এই যে পাতা কুকড়ানো এবং মোটা হওয়া, এটা কিন্তু কোনোভাবেই আমি থামাতে পারছি না। আমার ঢ্যাঁড়সের মোজাইক বা সাহেব রোগ প্রতিকারের উপায় সম্পর্কে পরামর্শ দিলেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর পারমিতা ভৌমিক। ওনার ভেন্ডি গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে, শিরা উপশিরাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর পাতা মোটা হয়ে যাচ্ছে। এই ধরনের রোগটিকে সাধারণত সাহেব রোগ বা ইয়েলো ভেন মোজাইক রোগ বলা হয়। এই রোগটি একটি ভাইরাস ঘটিত রোগ এবং এটি সাদা মাছি নামক একটি পোকা দ্বারা বাহিত হয়। পুরো জমিতে যদি 1-2টি গাছ সাদামাছির দ্বারা আক্রান্ত হয়ে সাহেব রোগ হয়, তাহলে অন্য গাছগুলোতেও সেই রোগ তাড়াতাড়ি সংক্রমিত হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পুরো জমিটাতেই এই ধরনের রোগের সংক্রমণ হয়েছে এবং গাছের বয়স কিন্তু এখন মোটামুটি 2 মাস মতো। আর তাহলে বোঝা যাচ্ছে যে সাদামাছি প্রথম থেকেই, গাছের একদম প্রথম অবস্থা থেকেই সাদামাছির আক্রমণ লেগেছে। পরবর্তীকালে গাছের পাতা আরও হলুদ হয়ে যাবে এবং শিরা উপশিরাগুলো আরও হলুদ হয়ে যাবে। তখন শিরা উপশিরা আর দেখা যাবে না, আর পুরো পাতাটা তখন মোজাইকের মতো হয়ে যাবে।
এই মোজাইক হওয়ার ফলে গাছের পাতার যে সবুজ অংশটি যার মধ্যে ক্লোরোফিল থাকে সেটি আস্তে আস্তে কমে যায়। এর ফলে গাছের পাতায় যে খাদ্য তৈরি হবে সেটার কোনো সম্ভাবনা থাকে না এবং গাছ আস্তে আস্তে বেটে হয়ে যায় এবং ওই আক্রান্ত গাছ থেকে যে ফল হয় সেই ফলগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাবে এবং বেঁকে যাবে, ফল ছোট হয়ে যাবে আর ধীরে ধীরে গাছটি মারা যাবে। সাদামাছি সাধারণত গাছের বয়স অনুযায়ী 50 থেকে 94% পর্যন্ত ক্ষতি সাধন করতে পারে। এখন যেহেতু গাছের বয়স প্রায় দু মাস, তো এখন থেকেই প্রতিরোধ ব্যবস্থা ওনাকে নিতে হবে। চাষের শুরুতেই ওনাকে বীজ শোধন করে নিতে হতো ইমিডাক্লোপ্রিড দিয়ে। বীজ শোধন করলে চাষি ভাইয়ের জমিতে এই রোগের প্রকোপটা দেখা যেত না। আর তাছাড়া উনি যদি একটা দুটো গাছে সাদামাছি দ্বারা আক্রান্ত রোগটি দেখতে পেয়ে গাছগুলোকে তুলে পুড়িয়ে ফেলতেন অথবা মাটিতে পুঁতে দিতেন, তাহলেও হয়তো এই রোগটি পুরো জমিতে ছড়াতো না। সাদামাছি সাধারণত বর্ষাকালেই বেশি আক্রমণ ঘটায়, কিন্তু গত কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য আপেক্ষিক আর্দ্রতাটাও একটু বেড়ে গিয়েছিল এবং তাপমাত্রাও সেই অনুপাতে বেড়ে গিয়েছিল। তো সেই কারণে সাদামাছির প্রকোপটা এখন দেখা দিয়েছে। ওষুধ স্প্রে করে এই রোগের নিরাময় করতে হবে। যেহেতু এই রোগটি সাদামাছি দ্বারা বাহিত হয়, সেজন্য সাদামাছি নিয়ন্ত্রণ করতে হবে। এই সাদামাছি নিয়ন্ত্রণের জন্য প্রতি 5 লিটার জলে 1 মিলিলিটার হিসেবে ইমিডাক্লোপ্রিড, প্রতি লিটার জলে 1/2 গ্রাম হিসেবে থায়োমেথক্সাম এবং প্রতি লিটার জলে 1/2 গ্রাম হিসেবে অ্যাসিটামিপ্রিড মিশিয়ে ওনাকে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। আর এছাড়া উনি ইমিডাক্লোপ্রিড প্রতি 5 লিটার জলে 1 মিলিলিটার হিসেবে স্প্রে করে তার 7 দিন পরে নিম তেল প্রতি লিটার জলে 1.5 মিলিলিটার হিসেবে স্প্রে করতে পারবেন। তাহলে সাদামাছির উপদ্রব অনেকটাই কমানো যেতে পারে। 15 দিন অন্তর অন্তর স্প্রে করলেও সাদামাছির সংখ্যা প্রায় 80% কমানো যেতে পারে। ইমিডাক্লোপ্রিড, থায়োমেথক্সাম আর অ্যাসিটামিপ্রিড এই 3টি ওষুধ একসাথে ব্যবহার না করে প্রতিটি ওষুধ 7 থেকে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। গাঁদা ফুলের চাষ ফাঁদ ফসল হিসেবে করতেন, তাহলেও উনি সাদামাছির আক্রমণ থেকে অনেকটাই নিষ্কৃতি পেতেন। তাছাড়া ভেন্ডির জমির চারপাশে আল বরাবর যদি উনি এক সারি ভুট্টার চাষ করতেন, তাহলেও সাদামাছির আক্রমণ অনেকটাই রোধ করতে পারতেন। এখন যেহেতু চাষি ভাইয়ের পুরো জমিতেই এই রোগটি ছড়িয়ে গিয়েছে, যেই পদ্ধতিগুলো বললাম সেগুলো এখন অবলম্বন করলে ওনার রোগের উপদ্রবটা অনেকটাই কমবে, পোকার উপদ্রবও কমবে। আর পরবর্তীকালে চাষি ভাই যদি ভেন্ডির জাত হিসেবে অর্ক, অনামিকা, অর্ক, অভয়, পাঞ্জাব 7, পাঞ্জাব পদ্মিনী এই জাতগুলো ব্যবহার করেন, এগুলো সাহেব রোগ বা ইয়েলো মোজাইক ভাইরাস রোগের প্রতিরোধক জাত, তাহলে উনি পরবর্তীকালে এই রোগের হাত থেকে নিষ্কৃতি পেতে পারবেন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।